এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয় এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায়ে যাতে না যায়। আমাদের সব আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া। এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই। আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন, এখন তো তারা সমান মূল্যায়নের কথাই বলবে, এরাই তো হবে এখন দেশের নেতা। এরা যে বেয়াদ্দব, সমস্ত কথাগুলো এদের সাথে মিলে, বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, বেঈমান সব মিলিয়ে এদের সাথে। এরা কোনো সময় গিয়ে দেখবেন ফখরুল ইসলাম আলমগীরের কোলে বৈশা রয়েছে। ওনাকে দেখছেন যমুনার বাইরে কোথাও যাইতে, পাবলিকের সাথে মিশতে। হি ইজ নট বদার্ড অ্যাবাউট আওয়ার কান্ট্রিম্যান। দেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়েছে, অর্থনীতি বিপদাপন্ন হয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনারা 15 বছর দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, নির্বাচনগুলোকে এটা প্রহসনে পরিণত করেছে। এই ব্যাপারে তাদের উপরে কোনো ধরনের মানে কি বলবো, দয়া দাক্ষিণ্য করা তো দূরের কথা। এই জন্য যারা তা করেছে বিগত সরকার, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত সঠিকভাবে বিচারের মাধ্যমে। কিন্তু 5ই আগস্ট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমি বলেছিলাম, 2টা ঘটনা ঘটেছে। একটা হলো বিএনপির নেতৃত্বে 15 বছরের আন্দোলন, যেটা ফিল্ডকে টোটাল রেডি করেছিল, সেই আন্দোলনের গতির উপরে দাঁড়ায়া একদল ছেলে পেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসলো। তারপরে তাদের নেতৃত্বে বিএনপি সহ সবাই গেল যে এটাকে একটা নন পার্টি কালার দিয়ে এই আন্দোলনটা করতে হবে, এবং ঘটনা প্রবাহে সেই আন্দোলনটা গতি পেল সমস্ত মানুষের সমর্থনে, এবং সেই আন্দোলনটা জয়লাভ করব। দ্যাট ওয়াজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট, গণতান্ত্রিক গণ আন্দোলন, 69-এর মতো গণ আন্দোলন। এটা কিছুতেই বিপ্লব নয়, কারণ গণ আন্দোলনের একটা মাত্র কর্মসূচি ছিল, শেখ হাসিনা ইলেকশন দিত না। 15 বছর 3টা ইলেকশনে মানুষকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। তার বিরুদ্ধে স্লোগান উঠেছিল গণতন্ত্র চাই, শেখ হাসিনার পতন চাই, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কমবে যাবে। এবং তারই মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সঠিক নির্বাচনের মাধ্যমে, শুধু একটা নির্বাচন, ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে দেশে মেজরিটি হয়ে আসবে, তারা অন্য মাইনরিটি পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে বসে একটা সংবিধানের দোষ ত্রুটি বলেন বা জুলাইয়ের যে অভ্যুত্থানের যে আকুতি বলেন, সবগুলো তারা বসে তারা এটা পরিপূর্ণভাবে একটা পার্লামেন্টে আলোচনা করে তারা এটা প্রতিফলিত করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমি যে কথাটা বলেছি এটা থেকে আমি কোনোদিন সরতে পারবো না যে এই আন্দোলনটার পিছনে একটা কালো শক্তি ছিল, সেই শক্তিটার নাম জামাত, যেটা ছেলেরা বলেছে তারাই ছিল এখানে ভ্যানগার্ড, জামাত শিবির। এবং জামাত শিবিরেরই পূর্ব সন্তান যারা, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ক্যামোফ্লেজের মাধ্যমে কাজে লাগাইয়া জামাত এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আন্দোলনের প্রধান কথা ছিল, তারা বলতে শুরু করলো আন্দোলন সাকসেসফুল হওয়ার পর থেকে, একটা ইলেকশন করার জন্যই কি আমরা এই আন্দোলন করছি, আমরা সংস্কার করব, আমরা এই করব ওই করব। এবং তারই পরিণতিতে আমি বলেছিলাম যে এদের মনের আসল কথাটা হলো, এরা যখন বলতে শুরু করলো 47 এবং 24 হলো আসল মুক্তিযুদ্ধ, 71 হলো ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং বিদেশি একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটি চক্রান্ত করে 71 সৃষ্টি করেছিল। আমি সেদিনে বলছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা বাইচা আছে। ইমাম সাহেব রেপ করে জেল খাটতেছে, সেই কারণে মসজিদ নষ্ট হয়ে গেছে বা ইসলাম নষ্ট হয়ে গেছে, এইটা যেমন সত্য নয়। শেখ হাসিনারা মুক্তিযুদ্ধের কথা কয়ে দেশ শাসন করে ভুল করে পালায় গেছে বলিয়া মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে, সেইটাও সত্য নয়। কাজে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ থাকবে, তার উপরে দাঁড়ায় দেশ করেন, কারণ মুক্তিযুদ্ধে দেশের 1000 বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে, 30 লক্ষ লোক মা বোনেরা লাখে লাখে ইজ্জত হারিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা
বাংকারে থেকে থেকে দিনের পর দিন মাসের পর মাস যুদ্ধ করেছে। আর ওইসব যারা এখন বড়, এগুলোর নাম আমি বলতে চাই না, এদের ঘৃণা করে থুতু দেয় এদেরকে। একদিন আসবে যখন এরা আবার হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাইতে হবে। তারা এখন বলে না না, ভোট নাও হইতে পারে জাতীয় সংসদের ভোট, তবে ওর ভোট হইতেই হবে। কি ভোট? গণভোট। গণভোটটা হইতেই হবে, মানে জুলাই সনদের ভোট হইতে হবে। ওই জামাতরা বলে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দেই, আমি জানি না আমার দল কি করবে, আমার দলের প্রতি অনুরোধ, আর ব্লাফ খাওয়া যাবে না। এমনি অনেক ভুল পথে হাঁটা হয়ে গেছে। আমার দলের প্রতি, নেতৃত্বের প্রতি অনুরোধ, ভুল পথে হাঁটা ঠিক হবে না, কারণ ভুলে ভুলে কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। আমি মনে করি এখন থেকে বলা উচিত গণভোট হবে। তারা যখন বলবে গণভোট জুলাই সনদের উপরে হবে, প্রথম গণভোটটা হবে ৭১ সনে যারা রাজাকার আলবদর আল শাম ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছিল, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছিল, সাহায্য করেছিল ধর্ষণ করতে, সেই হানাদার পাকিস্তান বাহিনীর টিক্কা খানের যে প্রধান সন্তানা, গোলাম আজমের সন্তানেরা জামাত এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, ৭১ আলবদর রাজাকারের সন্তানেরা, এইটার একটা গণভোট আমি দাবি করতেছি। বাংলাদেশে প্রথম গণভোট হবে এইটা। এই গণভোটটা প্রথম হোক, আলবদর রাজাকার আল শামস এবং তাদের সন্তানের দেশে রাজনীতি করতে পারবে কিনা। জি, পাকিস্তানের সংবিধানই পাকিস্তানকে ভেঙেছে। এখন জুলাই সনদ এইটা আমাদের যে জাতীয় ঐক্য থাকার কথা ছিল, সেই জাতীয় ঐক্যকে ভেঙে দিয়েছে এবং দেবে, ঠিক আছে। এবং এইটা অলরেডি দেখেন, এইখানে জুলাই সনদের যারা সই করছে তারা কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে আপনি বলেন, কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে? তারপরে হচ্ছে আরেকটা কথা, অনেকের তো এখনো নিবন্ধনও পায়। হ্যাঁ হ্যাঁ, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যেটা স্বাক্ষর করা হয়েছে সেটা আবার চেঞ্জ হয়ে গেছে, নোট অফ ডিসেন্টগুলি চেঞ্জ হয়ে গেছে, এখন এগুলি নাই এখন আর। এখন প্রশ্ন দেখেন, এখন প্রশ্নটা কি দেখেন, বলা হচ্ছে যে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, মানে জুলাই সনদ যদি অ্যাকসেপ্টেড হয়, তাইলে নোট অফ ডিসেন্টগুলি আর থাকবে না, এই তো। তাইলে কি হবে? ধরেন ফর এক্সাম্পল বিএনপি ক্ষমতায় আসলো, ধরেন কথার কথা, এটা সম্ভাবনা বেশি, তো ক্ষমতাতে নোট অফ ডিসেন্ট বাদ হয়ে যাবে, তাহলে বিএনপিকে কোন পদ্ধতিতে শাসন করতে হবে? তাইলে জামাত, এনসিপি যে সমস্ত রিকভারি, সেগুলি তাদের নোট অফ ডিসেন্ট তো আর থাকছে না, তাই তাদের মতো তো আর দেশ চলতেছে না। আবার যদি না ভোট জয়যুক্ত হয়, তাইলে কি হবে? নোট অফ ডিসেন্টগুলো বলবৎ থাকবে, তখন হবে কি বিএনপি তাদের ইচ্ছা মতো দেশ চালাবে। আইদার ওয়ে কিন্তু আপনি বিপদে আছেন, ঠিক আছে। তো ফলে এই যে জিনিসগুলো হচ্ছে, মানে এগুলোর কি মানে হয় আর কি, হ্যাঁ, এত জটিল করে তোলা। মানে একটা আমি প্রস্তাব করছিলাম, মানে এগুলো আমাদের কথা তো কেউ শোনে না, যে ৩-৪টা যদি আমি সংশোধনী আনি আমাদের কনস্টিটিউশনে, তাইলে কিন্তু এনাফ। ৩-৪টা আমি বলছিলাম। একটা হচ্ছে, আপনি ধৈর্য ধরে শুনেন, একটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দেয়া, এটা মাস্ট, কারণ আমাদের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, এটা অসীম ক্ষমতা, হ্যাঁ, এইটা আপনার ফ্রান্সের নেপোলিয়নের চাইতে বড় ক্ষমতা। সেটা হচ্ছে যে উনি যদি কারো দিকে আশীর্বাদের দৃষ্টি দেন, সে ফুলে ফেপে উঠবে, যদি অভিশাপের দৃষ্টি দেয় তার জীবন ছাইভস্ম হয়ে যাবে, এরকম ক্ষমতা প্রধানমন্ত্রী। আমরা বলতে চাই যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনা হোক। এইটা কিভাবে হবে, এটা প্রেসিডেন্টের সাথে কিভাবে ভারসাম্য হবে সেটা। আর একটা সবচেয়ে বড় আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে বিরোধী দলের মর্যাদাকে মানে সমুন্নত রাখতে হবে। শুধু মর্যাদা না, বিরোধী দলের অধিকারও। বিরোধী দল যদি সমান মর্যাদা পায়, সমান অধিকার পায়, বিরোধী দল যদি সমানভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, অধিভাগ করতে পারে, তাইলে কিন্তু 50% সমস্যা আর থাকে না। কেন গ্যাঞ্জামটা লাগে? বিরোধী দলকে কোণঠাসা করা হয়। কোণঠাসা করা হইলে তারা উইনার টেক্স অল, বিজয়ীরা সব কিছু নিয়ে নেয়, বিরোধী দল কোণঠাসা হয়ে যায়, তখন তারা আন্দোলন করেই করে। তারা যদি ইকুয়াল রাইট, ইকুয়াল ডিগনিটি এনজয় করতে পারতো, তাইলে কিন্তু সমাজে এত বিশৃঙ্খলা হইতো না। 3 নম্বর হল 70 ক্লজের একটা সমস্যা আছে, ওইটাকে রিভাইজ করেন। হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আপনার এই কি বলে যে কনস্টিটিউশনাল বডি যেগুলি আছে, সেগুলিকে আপনি এমনভাবে রিফর্ম করেন যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, তাদের উপরে কোনো খবরদারি চলে না।
যেমন যেমন নির্বাচন কমিশন, হিউম্যান রাইট কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, তারপরে পাবলিক সার্ভিস কমিশন, এগুলি যদি প্রপারলি ফাংশন করে এবং ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করতে পারে, তাহলে কিন্তু সরকারও লাগে না। এই জিনিসগুলো তো, এই কনস্টিটিউশনাল বডিগুলি তো সম্পূর্ণ সমস্যাগুলিকে কাভার করতেছে, তাই না? ইলেকশন কমিশন কাভার করতেছে নির্বাচন, হিউম্যান রাইট মানবাধিকার করতেছে, অ্যান্টি করাপশন দুর্নীতি কাভার করতেছে, বিএসসি আপনার চাকরি বাকরি কাভার করতেছে। তো এগুলি যদি ফাংশন করতে পারে ঠিক মতো, তাইলে আপনার সরকারও তো লাগে না, তাই না? এগুলি করলেন। কিন্তু আমরা কি করলাম, বিশাল ক্যানভাস নিলাম, নিয়ে 84টা এটা এমুক তমুক এই সেই ইত্যাদি, এগুলি কেন করা হলো এগুলো আমরা বুঝি, কেন বিশাল ক্যানভাস কেন নেওয়া হয়েছে এটা বুঝি। এইটা ক্ষমতাকে প্রলং করার জন্য। যত বেশি বড় ক্যানভাস হবে, তত বেশি সময় যাবে, তত বেশি আপনার ক্ষমতায় থাকা যাবে। ধন্যবাদ মাহবুব ভাই আপনাকে। ফজলুল ভাই, আপনার কাছে একটু আসতে চাই যে বিএনপি অভিযোগ করছে তাদের দেয়ার নোট অফ ডিসেন্ট নেই। বিএনপি জামায়াতে ইসলামের একজন নেতা তিনি অভিযোগ করে বলেছেন যে বিএনপির পক্ষে গেলে সব কিছু ঠিক আছে, আর বিপক্ষে গেলেই বিএনপি ঝামেলা করছে। আপনি এই অভিযোগের প্রেক্ষিতে, তার এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? এই প্রেক্ষিতে আমার বলা হলো, আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। এটা কবিতার একটা লাইন, বিখ্যাত কবি যিনি বলছেন জানেন। আমি তো 1 নম্বর হইল, আমি কমিটিটাই মানি না, করি কিন্তু আমি বিএনপির সিদ্ধান্তে কিন্তু নেতৃত্ব দস্তখত করছে এই কমিটির সিদ্ধান্তকে। আমি এই কমিটিটা প্রথম দিন থেকে মানি নাই। এই দেশে কি ইউনূস সাহেব আন্দোলন করছে? কোন কমিটি? ঐক্যমত্য কমিশন? ঐক্যমত্য কমিশন, ইউনূস সাহেব থেকে ধরে যারা আছে কাউকে আমি মানি না। এদের কাউকে 5ই আগস্টের কেন্দ্রিক যে আন্দোলনটা হয়েছে বা 5ই আগস্ট যে আজকে বিপ্লব হয়েছে বলা হচ্ছে, এদের একজন লোক কি আন্দোলনে ছিল? একজন আমাকে বলতে পারবে যে এই যে জনাব ইউনূস সাহেব, আচ্ছা উনি না হয় একজন, আলী রিয়াজ সাহেব, এই যে কি নাম খলিল সাহেব, যত সাহেব বলেন, একটা লোক কি আন্দোলনে ছিল? ছিল না। এদেরকে, এবং এরা কি একজন মানুষ, এই দেশের মানুষ, তাদের নাগরিক আমরা দেখেছি। অবশ্যই তারা দ্বৈত নাগরিক, এবং তাদের নাগরিকত্বের মূল আনুগত্যটা হলো যে এখানে কাজ করে সেখানে। আলী রিয়াজ সাহেব কাজ করে কোথায়? বাংলাদেশে করে না। আলী রিয়াজ সাহেব হইলে এখানে মূল ব্যাপার, কিন্তু এখানে উঠে আসতে আছে। ওই যে আমি বলি আইলোরে বাই কলির কাল, ছাগলে ছাটে বাঘের গাল। আলী রিয়াজের মতো কত হাজার হাজার ছেলে আমার পড়ে রয়েছে, যারা আলী রিয়াজের মতো মানুষকে 2 পয়সা দিয়ে পুষে না। এইরকম ইউনিভার্সিটির প্রফেসর যারা আমেরিকাতে আছে, 50টা স্টেটে, বাঙালির সন্তান, এর মধ্যে আমারও মিনিমাম 100 কর্মী আছে, আমার ফজলুর রহমানের। কথাগুলো বলেন। এবং শ্রেষ্ঠ ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে, এর মধ্যে একটা হলো হার্ভার্ড। পরশুদিন হার্ভার্ডের একজন প্রফেসর আমার সঙ্গে আলাপ করতেছিল, ফজলু ভাই আমি তো আপনার কর্মী, আপনাকে বলি, বাংলাদেশের এমন কি দারিদ্রতা হইল জ্ঞানের, গুণের, সংবিধানের, চিন্তার, যে আলী রিয়াজের মতো একজন মানুষকে, যে কোনোদিন বাংলাদেশকে যে ওন করে নাই, কোনোদিন না, সেই লোকটাকে এখন দেখা যেতেছে এটা তো আলী রিয়াজের সংবিধান লেখা উচিত, এটা ইউনূস সাহেবের সংবিধানও না। যে আলী রিয়াজ প্রথম দিন বলছিল আমি কিন্তু সংবিধানটাকে ছুঁড়ে ফেলায় দিব, এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে উনি বলছিলেন যে আমি কমিশনটাকে ছুঁড়ে ফেলায় দিব। সেই দিন আমি বলছিলাম, এই যে মিস্টার আলী রিয়াজ, আজকে আমি হয়তোবা আমি হেরে গেছি কিনা জানি না, কিন্তু মানসিকভাবে বা রাজনৈতিকভাবে আমি হারি নাই, দলগতভাবে হয়তোবা অনেকটা আমি পরাজিত হয়ে গেছি। আমি বলছি এই আলী রিয়াজ, হ্যাঁ, আসাদুজ্জামান খানরা সংবিধান বুঝে না, মনোরঞ্জন ধররা সংবিধান বুঝে না, সুরঞ্জিত সেনরা সংবিধান বুঝে না, ডক্টর কামাল হোসেনরা আইনমন্ত্রী হিসাবে সংবিধান বুঝে না। আপনি কি ডক্টর কামাল হোসেনের মোহরি হইতে পারবেন? মোহরির যোগ্যতা হয়ে ডিকটেশন নিতে? আমি চ্যালেঞ্জ করলাম এটা। সেই আলী রিয়াজ আজকে আমার দেশের সংবিধান, এটা তো সংবিধানেই, অর্থাৎ যদি গণভোট হয়ে যে জুলাই সনদটা বাদে, নোট অফ ডিসেন্ট বাদে যে জুলাই সনদটাতে গণভোট করতে চায় তার নভেম্বর মাসে, সেটা যদি পাস হয়ে যায় তাহলে বাংলাদেশের 72-এর সংবিধানের কোনো দরকার নাই। 1 2 নম্বর হইল পার্লামেন্ট ইলেকশনেরও কোনো প্রয়োজন নাই।
কারণ পার্লামেন্ট ইলেকশনের প্রথম এবং প্রধান কাজই হবে আলী রিয়াজ সাহেব যে প্রস্তাবনাগুলো লিখে দিয়েছে জুলাই সনদের নামে, সেই প্রস্তাবগুলো আমরা গণপরিষদ হিসাবে যারা পাশ করবে এই 300 মেম্বার 270 দিন এটা নিয়ে আলাপ আলোচনা করে পাশ করতে হবে। যদি পাশ না হয় তাহলে এটা অটোমেটিক্যালি এটা পাশ হয়ে যাবে। এর চেয়ে অপমান 12 কোটি মানুষ ভোট দেবে, এই আলী রিয়াজ তুই 300 ভোট আপনি পাবেন কোন সেন্টারে? আমি তো আপনার জানি না আপনার বাড়ি কোথায়, বাংলাদেশের মানুষ জানে না। আমি তো 2 লাখ ভোট পাই আল্লাহর রহমতে পাশ করে আসবো। বিএনপি তো 12 কোটি মানুষের মধ্যে 7 কোটি ভোট পায় পাশ করে আসবে, যেহেতু আওয়ামী লীগ নাই। তো 7 কোটি ভোটের যারা মালিক, আপনার মতো আলী রিয়াজের প্রস্তাবনা এখানে পাশ করার জন্য 270 দিন আলোচনা করতে হবে, না করলে আপনি পাশ করে দিবেন। এই যে অপমানজনক প্রস্তাবগুলো, এটা কেন হইল? এটা হয়েছে শুধু আমার দল অনেক কি দেখাইছে বলবো, অনেক সহ্য বলবেন না, অনেক বেশি রাজনৈতিক দূরদর্শিতা বলবেন না, অধিক মানে এটারে কি কয় ওয়েট অ্যান্ড সি। কিন্তু জ্ঞানী মানুষেরা বলছে ইউ ক্যান ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। যে কাজটা আজকে বিএনপির জন্য হয়েছে, বিশ্বাস করতে গিয়া বা একটা রাজনৈতিক দল হিসাবে ক্ষমতায় যাব আমরা এই চিন্তাকে মাথায় রেখে অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ করতে গিয়া, সেই অ্যাডজাস্টমেন্ট এবং কম্প্রোমাইজ যে ফর্মুলাটা বিএনপি নিছিল, সেই ফর্মুলাটাকে আলী রিয়াজ সাহেবরা এটাকে নতজানু ফর্মুলা হিসাবে ধরিয়া তাদের কাদের উপরে যারা বিশ্বাস করলো, সেই বিশ্বাসঘাতকদেরকে তাদের মাথার উপরে এমন একটা জিনিস চাপায় দিল যে এখন বিএনপির নেতা কর্মী সহ সারা বাংলাদেশের মানুষ বলতেছে বিএনপি এত এইরকম নতজানু হওয়া ঠিক হয় নাই। না, বিএনপি তো নতজানু হয় না, বিশ্বাস করে দস্তখত করছে। সেই দস্তখতটাকে নোট অফ ডিসেন্টগুলোকে কেটে দিয়ে বা স্থগিত করে শুধু তাদের মতো করে যে প্লেস করছে, এটা তো চরম বিশ্বাসঘাতকতা। আমি দেখলাম আমার বন্ধুরা এখন বলা শুরু করছে, যারা গিয়া আরেকটা কথা আপনাকে বলি, ওই যে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আমাকে বলল বিএনপি কেন এখন না করবে। বিএনপি যেদিন মাইনে নিছে, আমি কিন্তু প্রতিদিন বলছে এই সালাউদ্দিন আহমদ সাহেব, আপনি আমার নেতা, আপনি স্থায়ী কমিটির মেম্বার, আপনি গিয়ে যাদের সাথে বৈশা থাকেন এনসিপির, এরা তো রাজনীতিবিদের ব্যাগ টানার যোগ্যতা নাই, আপনি তো তাদেরকে সমান সমান মূল্যায়ন করছেন। এখন তো তারা সমান মূল্যায়নের কথাই বলবে, এরাই তো হবে এখন দেশের নেতা। আপনি তো জিজ্ঞাসা করেন নাই যে ইউনূস সাহেব কোন ক্রাইটেরিয়াতে এই ছেলেদেরকে আমাদের সাথে আপনি বসা, এই ছেলেদেরকে আপনি আলাদা কথা বলবেন, আমাদের সাথে এরা বসতে পারবে না, কারণ এদের রেজিস্ট্রেশন নাই, মার্কা নাই, এদের কোনো 10টা লোক নাই। যখন আপনি সবরে 3টা পার্টিকে আপনি সমান করছেন, কি বিএনপি, জামাত এবং এনসিপি, তাহলে আমি যদি বলি অন্যরা কথা বলে নাই কেন, যেটা আমরা জোর করে এরা মাঠে দেন, এরা অনশন ধর্মঘট করে নাই কেন জনমনের সামনে, অন্য বা অন্যটা দল যারা সব না হইলো যারা ওখানে গেছিল তাদেরকে যে অপমান করা হয়েছে, তারা কেন ইউনূস সাহেবের গেটের সামনে গিয়া বলে না যে আরসিপি কোন হিসাবে আমার চেয়ে বড় দল, কেন আপনি বারবার তাদেরকে ডাকতেছেন? আমি তো মনে করি তাদেরকে ডাকলে কমিউনিস্ট পার্টিকে সবচেয়ে আগে দেখা দরকার। কমিউনিস্ট পার্টির 1973 সন থেকেই পার্লামেন্টে সিট ছিল, প্রত্যেকটা পার্লামেন্টে কমিউনিস্ট পার্টির সিট ছিল। যদি বলা হয় কমিউনিস্ট পার্টি অন্যের সঙ্গে যুক্ত ফ্রন্ট করে সিট নিছে আওয়ামী লীগের সঙ্গে বা কারো সঙ্গে, এটা যেমন সত্য, আজকে যাকে বড় দল বলা হচ্ছে জামাত, যা মানেই তো সবসময় যে বিএনপির সাথে বিএনপির দয়া বা অন্যদের দয়া সিট নিছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি কথাটা খুব করে বলে, আমি এই কমিটিও মানি না, এটা বিদেশিদের কমিটি, এরা যাতে থাকে, যদি বাপের বেটা হয়, এরা যাতে বাংলাদেশে থাকে, সেই দিনটা কিন্তু আস্তে আস্তে পালায় যাতে না যায়। আমাদের সব আমি এখন নিশ্চিতভাবে বিশ্বাস করি সমস্ত রাজনৈতিক দলগুলো বসুক, রাজাকারের বাচ্চাদেরকে বাদ দিয়া বৈশা বলুক, আমাদের দেশ আমরা ঠিক করব, ইলেকশন করব, এবং আমরা সংবিধান সংশোধন করতে গিয়ে আমরা 5ই আগস্টের শহীদদের যে
যে চেতনার স্তর, তাকে আমরা সব কিছু মূল্যায়ন করিয়া আমরা একটা সংবিধান করব। বসেন এখানে, বিদেশিরও দরকার নাই, আলবদর রাজাকারের বাচ্চাদেরও দরকার নাই। আসলে প্রথমেই গণভোটটা হবে আলবদর রাজাকারের সন্তানেরা দেশে ভোট করতে পারবে। অতীতে দেখেছে যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে বাদ দিয়ে ভোট করেছিল, সেখানে আপনাদের অনুপস্থিত ছিল এবং তারা কিন্তু ওই সময় সমালোচিত হয়েছেন। তো সামনের নির্বাচনে যারা জয়লাভ করবেন তারাও কি সমালোচিত হবেন কিনা? আমি খুব ক্লিয়ারলি বলি, কথাটা আমি বলতেছি সর্বক্ষণ, এবং এটা আমার বিশ্বাসের কথা বলতেছি। এক নম্বর কথা হইল, বিএনপি তার জোট নিয়ে ইলেকশন করলো, জামাত তার জোট নিয়ে ইলেকশন করলো। দুইটা জোট হইল। বিএনপি জামাত জোটে যদি ইলেকশন হয় তাহলে প্রথমতই 30 to 32% ভোট আসবে না সেন্টারে, যেটা আগে আসতো। এই যে এত বিশাল পার্সেন্টেজ যে আসবে না, আসবেই না এরা। আর বেশিরভাগ ভোটাররা আসতে অনীহা প্রকাশ করবে, এরা ইন্টারেস্ট পাবে না মানসিকভাবে, বিবেকগতভাবে। কি ভোট দেওয়া, এটা তো দেখা যায় জামাত আর বিএনপির ভোটাভুটি। যে কথাটা 14 সনে 18 সনে 24 সনে মানুষ বলছে, আর এই ভোটটা তো শুধু আওয়ামী লীগের ভোট, জাতীয় পার্টিকে এমনি আনছে, ঠিক তেমনি এই প্রশ্নটা কিন্তু আসবে। আসলে পরে এখানে আমার ধারণা, দেখেন আওয়ামী লীগের কিন্তু 40% ভোট সবসময় অ্যারাউন্ড ছিল, কিন্তু যখন জামাতকে নিয়ে শুধু ইলেকশনে গেছে, তারা জোর করেও তাদের 10% ভোটও নিজেরা সেন্টারে হাজির করতে পারে না, তাদেরকে শিল মারতে হয়েছে। কারণ মানুষের কোনো ইন্টারেস্ট নেই। মানুষ যদি ইন্টারেস্টেড না থাকে, ইউ ক্যান ড্রেক এ হর্স আপ টু দ্য ওয়াটার, বাট ইউ ক্যানট বাউন্ড হিম টু জাতীয় পার্টি। একটা ঘোড়াকে আপনি পানি পর্যন্ত নিয়ে যেতে পারবেন, কিন্তু পানি খাওয়াইতে বাধ্য করতে পারবেন না। ঠিক তেমনি আপনি শুধু জাতীয় পার্টি, বিএনপি এবং জামাতে ইলেকশন হইলে পরে ভোটটা এই ভোট দিয়ে সবাই আসো, ভোট দিতে হবে, যেটা আওয়ামী লীগ করতো, অতটা খারাপ হবে না। কিন্তু এটা ফেয়ার একটা মানে পার্টিসিপেটিং ইলেকশন এটা হবে না। এবং 6 মাস পরে জামাত যেহেতু বিরোধী দল হবে, আল্লাহর উপরে আমি বলতেছি, বিএনপি সরকার হবে, জামাতেই অন্যদেরকে দিয়ে বলা শুরু করবে যে এটা তো কোনো ইলেকশন হয় নাই। আর জামাত একদিনের, আমার কথা শুনলো, জামাত একদিনের জন্য বিএনপিকে শান্তি, এখনো যদি বিএনপি না বুঝে, এখনো যদি বিএনপির নেতারা মনে করে জামাত আমাদের খালাতো ভাই লাগে, জামাতের কিন্তু মাথায় আছে যে বিএনপি দলটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করছিল, এই দলটার প্রতিষ্ঠাতা কিন্তু বীরুত্তম, কথাটা খুব বুঝেন, মুক্তিযোদ্ধা বীরুত্তম, ব্রিগেড কমান্ডার, জেট ফোর্স, এবং 27শে মার্চের স্বাধীনতার ঘোষক, 27শে মার্চ বঙ্গবন্ধু নামেই যদি করে থাকে, তারপর তো এটা তো আর কোনো মেজর করে নাই। কাজেই জামাত এটাকে হিসাব করে যে বিএনপি সামনে থাকলে ওরা যেটা করতে চায়, এটাকে ইস্ট পাকিস্তান বানাইতে চায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেই পরে জামাত মনে করে আমাদের বড় চাচা বাড়িতে আসছে দীর্ঘদিন পরে। আটটা আমি কইলাম না, যে জামাতের ছেলেরা পাশ করলে পরে লাহোরে মিষ্টি খায় বা ইসলামাবাদে মিষ্টি খায়, ডাকসুতে পাশ করলে পরে লস্করে তৈবা বলে 5ই আগস্ট ঘটাইছে আমরা 71-এর প্রতিশোধ হিসাবে, আপনি সেই দলটাকে এত চাচাতো ভাই আর খালাতো ভাই ভাই যদি রাজনীতি করেন, আমি জানি না কি হবে দেশে। তবে এটা যে বাংলা সাব অর্ডিনেট বাংলাদেশ থাকবে, তারা তো বাংলা স্থান বানাতে চায়, বাংলা স্থান, হিন্দুস্তান, পাকিস্তান, এর বেশি তো তারা বিশ্বাস করে না। আপনি তাদের বিশ্বাসটাকে কেমনে করবেন? যারা আফগানিস্তান যায় দেখবার লাগি যে আফগানিস্তানের শাসন ব্যবস্থা কেমন, আর স্লোগান দেয় আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, সেই হিজবুত তাহারির, তালেবান, আল কায়দা, এদের চিন্তার মানুষকে নিয়ে আমরা দেখেছি যে কয়েকটি ধর্মীয় নেতা কিন্তু আফগানিস্তানে গিয়েছেন, তাদের কাছে ব্যবসা বাণিজ্য অথবা হচ্ছে বিভিন্ন বিষয় শিখতে। আসলে আফগানিস্তানে যায় যে আমরা কি শিখতে পারি তাদের কাছে? শিখতে পারি কিভাবে মানুষকে বিনা মরলে পরে বিনা কাপড়ে দাফন দিতে হয়। কারণ আফগানিস্তানের এখন যে অবস্থা, পাহাড়ের নিচের থেকে মানুষ মরলে করে ফেলে দেওয়া ছাড়া কাফন করার মতো অবস্থা নাই। 1/3 মানুষ রাতের বেলায় না খায়া থাকে। আর এখানের মানুষকে আফগানিস্তানের নাকি অর্থনীতি পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি, এই মোল্লারায় কয়। এরা এত মিথ্যাবাদী। আমি মনে করি খুব ক্লিয়ার, এই দেশে আওয়ামী লীগ ইলেকশনে আসতে পারবে না। আমি নিজেই বলছি 10 বছর লাগবে আওয়ামী লীগের লিখতে, কিন্তু আওয়ামী লীগ না হইল বাঙালি জাতীয়তাবাদী শক্তি, যেটা মুক্তিযুদ্ধ করছিল স্লোগান দিয়া,
যারা বলছিল তোমার আমার ঠিকানা আমি- রক্ত, ওরা একটা শক্তি কিন্তু আসবে। আমি মাহবুব ভাইয়ের কথা বলে গেলাম, আসবে, আন্তর্জাতিক চাপে আসুক আর স্বতন্ত্র ইলেকশন করুক, ওরা আসবে। একবার যদি খালি কিছু লোক খালি দাঁড়ায় বলে আমরা মুক্তিযোদ্ধার নামে ইলেকশন করব, আমরা মুক্তিযোদ্ধা, তাহলে স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের যে ক্যান্ডিডেটটা দাঁড়াবে তার চেয়ে বেশি ভোট পাবে, আমি বলে দিলাম, এবং তাদের চেয়ে বেশি পার্লামেন্ট সিট পাবে। আমি বলে দিলাম, এটা আমার কিন্তু ভবিষ্যৎবাণী, কথাটা মনে রাখেন। একবার কালের কণ্ঠে কথা কইয়া দল থেকে সাসপেন্ড হয়েছি, আজকে আবার কালের কণ্ঠে কয়ে গেলাম, যদি সাহস করে মুক্তিযোদ্ধারা প্রত্যেক সিটে একজন করে দাঁড়াইতে পারে এবং ফেয়ার ভোট হয়, ইউনূস সাহেব যদি তাদের ভোটটা লুট না করে, তাদেরকে জেলখানায় না নেয়, নির্বাচন কমিশন যদি ভোট দেওয়ার সুযোগ দেয় মুক্তিযুদ্ধের পক্ষের লোককে, স্বতন্ত্র দাঁড়ালেও জামাতের লোকের চেয়ে বেশি ভোট। কিছুদিন আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। এই নির্বাচনকে সামনে রেখে এই সাক্ষাৎকার থেকে আপনি কিভাবে দেখবেন, মূল্যায়ন করবেন? শুনেন, আওয়ামী লীগ তাদের চেষ্টা করবে এবং তিনি দেশে ফেরার বিষয়ে কিন্তু কিছু শর্ত দিয়েছেন। আমি বলি হ্যাঁ, আপনাকে, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যেভাবে উনি বলুক না কেন, আওয়ামী লীগ আজকেই এই মাঠে দাঁড়ায় যাবে বাংলাদেশে। ওই আমি তো বললাম যে 5 বছর তো মিনিমাম, 10 বছর লাগবে লিখতে। কথাটা আমি রূপ করতে বলেন বা প্রতি করতে বলছি, কথাটা লিখতে 10 বছর লাগবে। আওয়ামী লীগ কিন্তু 75-এ ফল করার পরে 96-এ তারা রাষ্ট্র ক্ষমতায় আসছে, 21 বছর লাগছে। তখন কিন্তু সব পলায় নাই, তখন কিন্তু আমাদের মতো লোকেরা ছিল যারা জীবন যৌবন দিয়া করছে। তখন কিন্তু জোহরা তাজউদ্দিনের মতো একজন মহিলাও ছিল। এখনকার যে আওয়ামী লীগ, একটা ওয়ার্ড কমিটির লোক শ্রদ্ধা পালায় গেছে সব। আওয়ামী লীগের সমস্ত সাংগঠনিক ভিত্তি ভেঙে গেছে। কারণ হইলো আওয়ামী লীগ চলছিল হাইব্রিড দিয়া, শেখ হাসিনা হাইব্রিড দিয়া, এগুলো আমি বলতে চাই না, কিন্তু এরপরও বলি, যেহেতু বাঙালি জাতির সংখ্যা হইল 99%, এখানে বাঙালি জাতি সত্তার মানুষ হইল 99%, মুসলিম জাতি, ইসলামিক জাতি সত্তার মানুষ হইল এখানে 90%। কারণ মুসলমানরা তো এখানে সবাই প্রায় বাঙালি, প্রায় সবাই বাঙালি। এনে হিন্দু যদি 8% বা 9, তা 99% হয়। 99% বাঙালি যে দেশে আছে, যে দেশে একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছে, যে দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, যে দেশে পাল বংশের ইতিহাস আছে, পুণ্ডবর্ধন, যে দেশে সুলতানি আমলের আলাউদ্দিন, হুসেন শাহ, ইলিয়াস শাহদের ইতিহাস আছে, যেখানে ঈশা কাদেরী, উসমান কাদের ইতিহাস আছে, হ্যাঁ ইতিহাস আছে, যেখানে ব্রিটিশ সিরাজউদ্দৌলার ইতিহাস আছে। কথাটা বুঝছেন? বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, এই কথাটা বললেই শরীরটা গরম হয়ে যায়। 250 বছর আগের কথা, কিন্তু 300 বছর আগের কথা। সিরাজউদ্দৌলার ইতিহাস আছে, যেখানে আধুনিক বাংলায়, যেখানে শেরে বাংলায় একেল ফজলুল হক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান এবং বাংলার বীর সেই সুভাষচন্দ্র বসুর ইতিহাস আছে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আছে, তাজউদ্দিন নজরুলরা আছে, যেখানে উসমানীর মতো একজন লোক জেনারেল ছিল, প্রধান সেনাপতি ছিল, জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, হায়দারদের ইতিহাস আছে, বীরুত্তমদের ইতিহাস আছে, 30 লক্ষ লোকের রক্ত আছে। এখানে বাঙালি রাজনীতিটাকে আপনি অবদমিত করে ফেলবেন কি করিয়া? ইতিহাস মানেন না কেন? এরা আসবে, ফেরত আসবে, তবে ভালো লোক হইলে ফেরত আসবে তাড়াতাড়ি, আর খারাপ লোকগুলো ফেরত আসবে বলে আমার মনে হয় না।